শুভ সকাল। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাদের সবাইকে 6M ক্লাবের মডেল টেস্ট 3-এর ব্যাখ্যার সেশনে স্বাগতম। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্য থেকে, যে মুনি দত্ত চর্যাপদের কোন পদের ব্যাখ্যা করেন নাই? মুনি দত্ত, আপনারা সবাই একটা কাজ করেন, আপনারা সবাই কমেন্ট করবেন, হ্যাঁ? আপনারা সবাই কমেন্টে উত্তর লিখবেন। মণি দত্ত, এটা খুবই কমন প্রশ্ন, 11 নং পদের কোনো ব্যাখ্যা করেন নাই। আচ্ছা, এখন আমরা একটু দেখি তো মণি দত্তের যে পদটা, মণি দত্তের পদ, যে এই টিকা যেটা, ওইটার নাম ছিল সংস্কৃত ভাষায় লেখা নির্মলগিরা টিকা। আর টিকাকার হচ্ছেন কি? মণি দত্ত। তা এই টিকাটা না থাকলে কি হতো না, এই টিকাটা না থাকলে এই যে চর্যাপদের যে ভাষা, মেইনলি চর্যাপদটা যে ভাষায় লেখা, ওইটা আমরা কিছুই বুঝতে পারতাম না। এবং চর্যাপদের যে মানে একটা গূঢ় তথ্য আছে, একটা গূঢ় অর্থ আছে, মানে নর্মালি যেভাবে লেখাটা বোঝা যায় আসলে ওইটা না, এর মধ্যেও যে অন্য একটা আহ বৌদ্ধ ধর্মীয় দর্শন আছে, ওইটা আমরা বুঝতে পারতাম না যদি মণি দত্তের টিকাটা না থাকতো। আর এই টিকাতে কয়টা গান আছে? 50টা গান আছে। আর 11 নং টিকার ব্যাখ্যা উনি করেন নাই, তাইলে মুনি দত্তের টিকার নাম হচ্ছে নির্মলগিরা টিকা। আচ্ছা, আমার মনে হয় নাম্বারিং একটু উল্টাপাল্টা হতে পারে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? আপনারা সবাই কমেন্ট করলে কি হবে, আরেকটা বিষয়, এঙ্গেজমেন্ট তো বাড়বে আমাদের, আপনাদের ঘুমটুমও থাকবে না, আপনারা সবাই কমেন্ট করবেন। এখানে আমরা 195 জন আছি, কতগুলা কমেন্ট চাই? 195টা কমেন্ট চাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এটা প্রকাশিত হয় 1960 সালে। আচ্ছা, এইটাই তিনি বলছেন যে চর্যাপদের পদ হচ্ছে 50টা, আর চর্যাপদের কবি হচ্ছে 23 জন। আর তিনি সর্বপ্রথম চর্যাপদের ধর্মমত সম্পর্কে এই বইয়ে আলোচনা করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের ধর্মমত সম্পর্কে সর্বপ্রথম কে আলোচনা করেছেন, তখন আমরা আনসার দিব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরকমও আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন গ্রন্থে চর্যাপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করেন সর্বপ্রথম, তখন আমরা আনসার দিব বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? ঝড়ের বেগে আনসার দেন সবাই। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। দেখি, এখন কান্নপা কিন্তু চর্যাপদের যে পারা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কান্নপা সম্পর্কে কিছু তথ্য জানি। কান্নপার প্রকৃত নাম হচ্ছেন কৃষ্ণাচার্য পাদ। আচ্ছা, রাজা ধর্মপালের শাসনামলে তিনি সোমপুর বিহারের আচার্য ছিলেন। পাল বংশের দ্বিতীয় রাজা কিন্তু ধর্মপাল, আর পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, সেই ধর্মপালের ছেলে আবার দেবপাল, ঠিক আছে? তাইলে তিনি রাজা ধর্মপালের শাসনামলে সোমপুর বিহারের আচার্য ছিলেন। আবার ধর্মপালের ছেলে যে দেবপাল, দেবপালের শাসনামলেও তিনি বর্তমান ছিলেন, অনেক বছর বেঁচে ছিলেন। তিনি চর্যাপদের কবিদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি মোট 13টা পদ রচনা করেছেন। এবং দেখেন এই ওনার পদগুলোর বিশেষজ্ঞ কি, প্রত্যেকটা পদে রাগ ও তালের উল্লেখ থাকায় তিনি সঙ্গীতজ্ঞ হিসেবেও পরিচিত। দেখেন, একটু ঘুরিয়ে যদি প্রশ্ন করে তাহলে এরকম আসতে পারে যে চর্যাপদের কোন কবি সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচিত। এখন আহ, আমরা যে 45 46 দিলাম, মোটামুটি অ্যানালিটিক্যাল প্রশ্ন আসে একটু। এই এই যে রেড কালার মার্ক করে দেয়া আছে আপু, দেখেন আমি রেড কালার করে রাখছি, ঠিক আছে? তো একটু ঘুরিয়ে আসতেই পারে, আর এখন তো 47-এ আরো বেশি ঘুরে আসতেই পারে। তাইলে আমাদের এখানে কান্নপা ছিলেন সঙ্গীতজ্ঞ। কান্নপার রচিত কোন পদটি পাওয়া যায়নি যদি বলে, তাইলে 24 নম্বর পদটি পাওয়া যায়নি। তো এর সাথে আমি ওই আরো যে পদগুলো পাওয়া যায়নি ওইগুলো লিখে রাখছি, যে তন্ত্রীপা রচিত 25 নম্বর পদটি পাওয়া যায়নি, এবং কুকুরিপা রচিত 48 নম্বর পদটি খুঁজে পাওয়া যায়নি। আর খণ্ডিত আকারে পাওয়া গেছে চর্যাপদের
23 নম্বর পদটি, এই পদের রচয়িতা কে ছিলেন? ভুসুকুপা। আবার দেখেন, এরকমও আসে, আমি প্রশ্নে দেখছি মডেল টেস্টে, যে 23 নম্বর পদটির কতটুকু পাওয়া গেছে আবার কতটুকু পাওয়া যায় নাই, তাইলে 6টি পংক্তি উদ্ধার করা সম্ভব হয়েছে আর 4টি পংক্তি পাওয়া যায় নাই। তারপরে দেখেন, কথাশিল্পী সেলিনা হোসেনের, আচ্ছা 11 নং পদ কে লিখে? 11 নং পদটা তো মুনি দত্তের টিকায় পাওয়া যায় নাই, তাই ওইটার রচয়িতা যে কে ওইটাও বলা পসিবল হয় নাই। কথাশিল্পী সেলিনা হোসেনের নীলময়ূরের যৌবন উপন্যাসের নায়ক এই কান্নপা, মানে কান্নপাকে নিয়ে কথাশিল্পী সেলিনা হোসেন একটা উপন্যাস লিখছেন। তাইলে সেলিনা হোসেন কিন্তু পরীক্ষায় আসার মতো একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সেলিনা হোসেন থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। তাহলে সেলিনা হোসেনের যদি উপন্যাস, আবার দেখেন কান্ডপাক গুরুত্বপূর্ণ, সেলিনা হোসেন কাকে নিয়ে, চর্যাপদের কোন কবিকে নিয়ে উপন্যাস লিখছেন যদি বলে, তাইলে কান্নপা হবে আনসার। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কার সম্পাদনায় প্রকাশিত হয়? খুবই কমন একটা প্রশ্ন, খুবই কমন। পরীক্ষায় আবার টেনশনে কি হতে পারে জানেন? পরীক্ষার টেনশনে আমরা ওই যে একজন ভাইয়া বি লিখে ফেলছেন, আমরা এভাবে বি দিয়ে দিতে পারি, হরপ্রসাদ শাস্ত্রী দিয়ে দিতে পারি। সেজন্যই আমাদের সেশনটা অর্গানাইজ করা, যে কোনোভাবেই যেন ভুল না হয়। বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, কোনোভাবেই আমরা হরপ্রসাদ শাস্ত্রী যেন না দেই। দেখেন, হরপ্রসাদ শাস্ত্রী 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরি, হরপ্রসাদ শাস্ত্রী বলতেছি, 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, উনি কোথা থেকে পেয়েছিলেন? এটা সম্ভবত 46 আসছিল, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের। এখন এইখানে দেখেন, পশ্চিমবঙ্গ আসতে পারে, মানে অপশনে পশ্চিমবঙ্গ থাকতে পারে, বাঁকুড়া জেলা থাকতে পারে, কাকিল্লা গ্রাম থাকতে পারে, আবার বনবিষ্ণুপুরও থাকতে পারে। এখানে কিন্তু 4টা অ্যাড্রেস। তো আমরা একটানা এভাবে মুখস্থ রাখবো, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম, ঠিক আছে? মানে এইখান থেকে যদি বনবিষ্ণুপুর আসে, ওইটা যাতে আপনাদের আনকমন মনে না হয়। বাঁকুড়া জেলাও আসতে পারে, কোন জেলায় পাওয়া গেছে, ঠিক আছে? তাইলে কার আহ, গৃহস্থের নাম কি ছিল? গৃহস্থের নাম ছিল দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। উনার গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে ওই পুঁথিটি আবিষ্কার করা হয়। আর প্রকাশ করা হয় কত সালে? 1916 সালে, তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। রত্নসেন ও নাগমতী কোন কাব্যের চরিত্র? বলেন সবাই। পদ্মাবতী। পদ্মাবতী মুভি আমরা কে কে দেখছি? এটা কে কে দেখছি আমরা? যদিও এখানে ইতিহাস অনেকটাই বিকৃত, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ওইখানে আর না যাই, কার ক্যারেক্টার কি ওইখানে আর না যাই। মূল কাহিনী হচ্ছে, আসলেই রাজা রত্নসেন ছিলেন, আসলেই কিন্তু রানী পদ্মাবতী ছিলেন, কিন্তু এখানে যে ঘটনার যে একটা পোট্রে করছে, ওইটা কিন্তু সম্পূর্ণ সত্যি না। আমরা জানি ওই মুভি টুভি বানাইতে গেলে একটু 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 রাইটাররা কিন্তু এখানে চেঞ্জেস আনে, একটু আমাদের ইন্টারেস্ট করার জন্য, গ্রো করার জন্য। মুভিটা দেখিয়েন ভাইয়া, ভালোই ভাল লাগছে। তো এটার মেইন রাইটার হচ্ছেন মালিক মোহাম্মদ জাইসি, ঠিক আছে? উনি হিন্দি ভাষায় লিখছেন। তো এরকম আসতে পারে যে আলাওলের রচিত পদ্মাবতীর আম, মূল লেখক কে, বা কার থেকে, কার লিখনী থেকে আলাওল ওইটা কপি করছেন, এরকম প্রশ্ন আসতে পারে। তাইলে এটা হবে মালিক মোহাম্মদ জাইসি। জাইসির ওইটার নাম কি ছিল? পদ্মাবত। পদুমাবত আমরা বাংলায় বলি, ওইটা আসলে পদ্মাবত, পদ্মাবত। হ্যাঁ, তো ওইটা থেকে আলাওল বাংলায় রচনা করছেন পদ্মাবতী। আরে আপু তো পদ্মাবতী বই পড়ে ফেলছে, খুব ভালো। তার রচিত আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ আমরা দেখি। আলাওল কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আলাওলের যে আরো উল্লেখযোগ্য গ্রন্থ আছে, এগুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন: সাইফুল মুলক, বদিউজ্জামান, হপ্তপয়কর, তোফা, সিকান্দার নামা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটুনির
প্রার্থনাটি কোন কাব্যের? অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্য থেকে আমি একটা ইয়ে তুলে দিছি, দেখেন একটা ছবি তুলে দিছি। সোহাগী মরল পুরী হরিহর লয়ে, স্বর্গে গেল বসুন্ধর বসুন্ধরা হয়ে। অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে উপনীত, রচিল ভারতচন্দ্র অন্নদারও গীত। ভারতচন্দ্র রায়গুণার করের অন্নদামঙ্গল। তারপরে শেষের দিকে দেখেন, ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি, একা দেখি কুলবধূ, কে বট আপনি? পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দিবে ফের ফার। ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী। এখন ঈশ্বরী, ঈশ্বরীকে, ঈশ্বরী তো পাটনির নাম তাই না, মানে ওই যে মাঝির নাম। আর ঈশ্বরী বলতেছে এখানে দেবী অন্নদাকে, বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি, মানে বলতেছে যে তুমি ধরো আমি আমি ঈশ্বরী, বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী। স্বামীর নাম কি মুখে নিতে নাই। তাইলে এটা অন্নদামঙ্গল কাব্য থেকে আমরা পেলাম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভারতচন্দ্র রায়গুণাকরের। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর, তিনি মধ্যযুগের শেষ কবি। এখানে প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি আর হীরামালিনী। পরীক্ষা আসতে পারে অন্নদামঙ্গলের। আচ্ছা, কারোর মনে হয় মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দিবেন। আচ্ছা, জান্নাত রহমান আপু জিজ্ঞেস করছেন যে সর্পের দেবী মনসার আরেক নাম কি পদ্মাবতী ছিল নাকি? হ্যাঁ ছিল আপু, পদ্মাবতী ছিল ওনার নাম। পদ্মা, পদ্মা ছিল মেনলি। পদ্মা, পদ্মাবতী না, পদ্মা। আচ্ছা, অন্নদামঙ্গল কিন্তু তিনটা খণ্ড, পরীক্ষা আসতে পারে। উম আপু, হ্যাঁ আপু বলেন। ঈশ্বরী পত্নী তাহলে তো এখানে নারী, তাই না? ঈশ্বরী পাটনি নারী না, পুরুষ। আচ্ছা। আচ্ছা, আমাদের যাদের যাদের মাইক্রোফোন অন আছে আমরা একটু অফ করে রাখি, ইকো হচ্ছিল। আচ্ছা দেখেন, অন্নদামঙ্গলের খণ্ড কয়টা? তিনটা। এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসতে পারে যে অন্নদামঙ্গল কয় খণ্ডে বিভক্ত বা অন্নদামঙ্গলের কয়টা পার্ট। ঠিক আছে, তাইলে তিনটা পার্ট: শিবনারায়ণ অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, মানসিংহ ভবানন্দ অন্নদামঙ্গল। অনেকেই ভাবতেছিলেন যে আহ নারী, তাই না? হীরামালিনী অন্নদামঙ্গলের একটা চরিত্র। আমরা বিস্তারিত ইয়ে না গেলাম, গুরুত্বপূর্ণ হচ্ছেন এখানে ঈশ্বরী পাটনি। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, এখানে দেখেন ভারতচন্দ্র রায়গুণাকরের কিছু উক্তি আছে অন্নদামঙ্গল কাব্য থেকে। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই ইম্পর্টেন্ট। আমরা এগুলো কয়েকবার করে পড়ে রাখবো এবং আইডিয়া রাখবো। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে এই উক্তিটা কার, তখন যেন আমাদের ভুল না হয়। মডেল টেস্ট নিপা আপু, মডেল টেস্ট 3 আমরা কেউই পাইনি, সেজন্য আমরা মডেল না দিয়ে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। আমাদের একটু টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা ওইটা আপলোড হয় নাই। আচ্ছা দেখি তো কি কি। নগর পুরিলে দেবালয় কি এরায়। আচ্ছা, এইটা এইটা দেখে না আমার একটা বিষয় মনে পড়লো। এই যে ধরেন আহ কোনো কিছু, ও, কোনো একটা দুর্ঘটনা ঘটলে, যেমন ধরেন সম্প্রতি আহ ওই যে প্লেন ক্রাশ হলো ভারতের, খুবই মর্মান্তিক। তো ওইখানে এক পার্টি বলতেছে যে কুরআন শরীফ পড়ে নাই, আর এক পার্টি বলতেছে গীতা পড়ে নাই। মানে সবাই এটাকেই বেশি হাইলাইট করতেছে, কিন্তু অন্য আরো প্যাসেঞ্জারের কিন্তু পুরো লাগেজ অক্ষত, ওইটা কেউ বলতেছে না। পুরো লাগেজই তার অক্ষত কিভাবে, অনেক জিনিস অক্ষত, ওইটা কেউ বলতেছে না। শুধু বলতেছে গীতা পড়ে নাই, কুরআন পড়ে নাই। ওইটারও কিন্তু আপনারা যারা সায়েন্স পড়ছেন আপনারা তো জানেন যে কোনো মোটা বই যদি থাকে, বইয়ের পেজগুলোতে কিন্তু বাতাস পৌঁছায় না, অক্সিজেন পৌঁছায় না।
তো স্বভাবত কারণে ওগুলা পুড়বে না, তাই না? ওইটা ম্যাটেরিয়ালের জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওইটাকে আবার ওইটা ধর্মীয় দিক থেকে এভাবে ব্যাখ্যা করাটা ঠিক না, ওইটা ধর্মকে ছোট করা হয়। তো নগর পুড়িলে আসলেই দেবালয় এড়ায় না, পুরো নগর যদি আপনি পুড়াই দেন ওইখানে দেবালয় এড়াবে না। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করিতে বাঘের দুধ মিলে, মানে টাকা দিয়ে কিনা মিলে। বড়র পিরিতি বালির বাত ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ, যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি ভাজে বাজে বাজে। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, মিছা কথা সিঁচা জল কতক্ষণ রয়। জননী জন্মভূমি জননী স্বর্গের গড়িয়সী, হাবাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়, যতন নহিলে নাহি মিলয়ে রতন। মাতঙ্গ পড়িলে দর পতঙ্গ আহার করে। তো এইগুলো একটু আপনারা দেখে রাখবেন, পরীক্ষায় দিয়ে বলতে পারে এটা কার, এটা কে লিখছেন। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর মনসামঙ্গল ধারার। আহ আচ্ছা, একজন আপু কি বলছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদেরকে টাইম দিচ্ছি। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। আপনারা সবাই রিপ্লাই করছেন, আমরা এখন ব্যাখ্যায় যাই। এই নাটক কে কে দেখছেন? এটা ছোটবেলা দেখতাম না, ছোটবেলা ভাল লাগতো। তখন কি আর জানি যে এটা কি মনসামঙ্গল, এটা কে না কে লিখছে। অনেক ছোট থাকতে এটা দেখছি। তখন স্টার জলসা দেখা হইতো। স্টার জলসা, হ্যাঁ। মনসামঙ্গল তথা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। তারপরে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, বিজয়গুপ্ত। এখন দেখেন বিজয়গুপ্ত হচ্ছে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি, তো স্বভাবতই আসতে পারে বিজয়গুপ্ত বাংলাদেশের কোন জেলার। হ্যাঁ, পড়তে গেলে আসলে চরিত্রগুলো চোখে ভাসে। তো ওইটা আমাদের আসলে একটা কি একটা আমাদের অ্যাডভান্টেজ। মুভি টুভি দেখলে মাঝে মধ্যে এই এই ধরনের হিস্ট্রিক্যাল মুভি বা লিটারেচার বেসড মুভি দেখলে ভালোই, খারাপ না। ওই যে একটু আগে পদ্মাবতী মুভিটা দেখাইলাম। আচ্ছা তাইলে উনি কিন্তু বিজয়গুপ্ত বরিশালের। এখন দেখেন, আপনাদের যাদের বাড়ি বরিশালের, আপনারা কি জীবনেও ভুলবেন যে এই কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত উনি যে বরিশালের? আপনারা তো কখনোই ভুলবেন না, তাই না? তো এটা পরীক্ষার জন্য মানে আপনাদের ব্রেনে একদম পুরোপুরি সেট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ক্লাবের আলোচনার বিশেষত্ব। তার রচিত কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। তিনি আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে কাব্য রচনা করেছেন। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য সবচেয়ে বেশি নামডাক কার? সবচেয়ে বেশি নামডাক হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের। তো উনার আমলেই মনসামঙ্গল, সরি পদ্মপুরাণ করেছিলেন বিজয়গুপ্ত, যেটা সবচেয়ে বেশি সমাদৃত হয়েছিল। আচ্ছা, আবার কানাহরি দত্তের যে মনসামঙ্গলটা, ওইটা কিন্তু খুব বেশি একটা হয় নাই। ওইটা ধরেন ওইটা মনে হয় কত শতকে, মানে বিজয়গুপ্তের আরো 300-400 বছর আগে উনি রচনা করেছেন। যেটা হয় নাই, মানে সমৃদ্ধি পায় নাই। ওইটা তেমন লোকজন পড়েও নাই, ওইটা কালের গর্ভে হারাই গেছে। তারপর বিজয়গুপ্ত উনার ইয়েতে, ওনার পদ্মপুরাণে উনি কানাহরি দত্তের যে মনসামঙ্গল ওইটাকে নিয়ে একটা সমালোচনা করছেন, মানে নেগেটিভ সমালোচনা আর কি, ভালো বলেন নাই। তো ওইটা ওইটা পরে বোঝা গেছে যে বিজয়গুপ্তের আগেও একজন মনসামঙ্গল লিখছিল, ওনার নাম হচ্ছে কানাহরি দত্ত। কারণ কানাহরি দত্তের যে মনসামঙ্গল ওইটা যে কি ছিল, ওইটার যে কি নাম ছিল ওইটা কিন্তু জানা যায় নাই। তাইলে ওই সেজন্য বিজয়গুপ্তেরটাই কিন্তু উনি যখন লিখছেন ওইটাই বেশি সমাদৃত হয়েছে। মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেব, মানে আরেকজন লিখছেন পদ্মপুরাণ নামেই নারায়ণ দেব। উনি হচ্ছেন 15 শতকের কবি, তার রচিত গ্রন্থের নাম পদ্মপুরাণ। তো পদ্মপুরাণ দেখে এমন হতে পারে যে পদ্মপুরাণের রচয়িতা কে আসলো। এখন আপনারা ভাবলেন হায় রে বিজয়গুপ্তর নাম নাই, তাইলে মনে হয় পরীক্ষক মনে হয় এখানে সরি প্রশ্নকর্তা মনে হয় ভুল করছে প্রশ্ন করতে। কিন্তু না, পদ্মপুরাণ নামে কিন্তু নারায়ণ দেবও লিখছেন।
আচ্ছা, এখন মনসামঙ্গল কাব্যের চরিত্র আমরা সবাই জানি, চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের স্ত্রী হচ্ছে সনকা, আর ওনাদের পুত্রবধূ বেহুলার পুত্র হচ্ছেন লক্ষিন্দর। লক্ষিন্দর। আবার এখানে দেবী মনসাও আছেন। দেবী মনসার চরিত্র এখানে আসে নাই, নেতা ধূপানি এই দুইটা চরিত্র এখানে আসে নাই। আপনারা সবাই এটা জানেন আশা করি। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা হচ্ছে, বলেন আপনারা। আধার যুগের রচনা, মাহফুজ ভাইয়া ভুল করছেন। আবার ঠিক করে কমেন্ট করেন ভাইয়া, যারা ভুল করবেন আবার যদি ঠিক করে কমেন্ট করে ফেলেন আপনাদের আর ভুল হবে না। একজন দিয়েছেন চর্যাপদ। আপনারা আবার কমেন্ট করেন, তাহলে দেখবেন ওই যে ভুল করছেন ওইটা মনে থাকবে, আরে আমি তো ভুল করে ওইটা লিখছিলাম ক্লাবের মিটিং এ। না না, ঠিক আছে, তাইলে এটা ভুল। আধার যুগের রচনা বলা হয় প্রাকৃত পৈঙ্গলকে, প্রাকৃত পৈঙ্গল। এখন আধার যুগ নিয়ে আমরা একটু দেখি। আধার যুগও কিন্তু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। দেখি, 1201 থেকে 1350 সাল, অর্থাৎ প্রায় 150 বছর বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন আবিষ্কৃত না হওয়ায় ঐতিহাসিকগণ এই সময়কে বাংলা সাহিত্যের কি বলে, অন্ধকার যুগ বলে আখ্যায়িত করে। এখন আচ্ছা, সুমাইয়া আপু, বিজয়গুপ্ত মনসা বিজয়, হ্যাঁ। আম বিজয়গুপ্ত কিন্তু মনসা বিজয় লিখছিলেন, আমরা অনেক সোর্সেই পাইছি, কিন্তু আমি গত সোর্সে, আমি আরো দুই তিনটা সোর্সে পাইছি উনি পদ্মপুরাণ লিখছেন, বুঝছেন। এখন একটা কি কি দুইটা নামে ডাকা হয় নাকি, এটা আমার কাছেও একটু কনফিউজিং। আপনারা দুইটাই মনে রাখেন। মনসা বিজয়ও দেখছি, আবার পদ্মপুরাণও পাইছি। আমাদের ম্যামের স্লাইডেও সম্ভবত পদ্মপুরাণই দেওয়া। আপু মনসা বিজয় তো হচ্ছে ইয়া কি বলে বিপ্রদাস পিপিলাই না? মনসা বিজয় তো বিপ্রদাস পিপিলাই, আর বিজয় গুপ্তের হচ্ছে পদ্মপুরাণ। এটাই নেবে। আচ্ছা, সরি, একটা কল আসছিল। ঐশী আপু, থ্যাংক ইউ কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, তাইলে এখন আমরা দেখি অন্ধকার যুগ। আচ্ছা, এই 150 বছর তেমন উল্লেখযোগ্য কিছুই আবিষ্কৃত হয় নাই, কিন্তু এই 150 বছরে আমরা কিছু সাহিত্য পেয়েছিলাম। যেমন শ্রীহর্ষ রচিত প্রাকৃত ভাষায় গীতি কবিতার সংকলিত গ্রন্থ প্রাকৃত পৈঙ্গল। আচ্ছা, এটা কি ভাষায় দেখেন, এটা প্রাকৃত ভাষায়, এটা কিন্তু বাংলা না, তাই না? রামাই পণ্ডিত রচিত গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য শূন্য পুরাণ, এই গ্রন্থটি 51টি অধ্যায়ে বিভক্ত। তাইলে এইটা হচ্ছে রামাই পণ্ডিত রচনা করছেন চম্পু কাব্য। এখানে গদ্য আছে যেমন, আবার পদ্য আছে। আবার নিরঞ্জনের উষ্মা যেটা, ওইটা পদ্য, সরি, শূন্য পুরাণের অন্তর্গত একটি কবিতা, এতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের কথা আছে। তো এইগুলো তেমন উল্লেখযোগ্য না, এবং এগুলো বাংলা ভাষায় রচিতও না, সে কারণেই এই 150 বছরের যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। হ্যাঁ, এগুলা কোনোটাই বাংলা ভাষায় লেখা না, সেজন্য অন্ধকার যুগ ধরি আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই 150 বছর যে বাংলা সাহিত্যিকরা পালিয়ে গিয়েছিলেন, ওনারা আরাকানে পালিয়ে গিয়েছিলেন। কেউ কেউ বলে যে ইয়েদের জন্য, তুর্কি শাসকদের জন্য, কেউ কেউ বলে আবার সেন শাসকদের জন্য। এখন এখানে কিন্তু দুইটাই সঠিক। পাল রাজাদের আমলে কিন্তু ওনারা বেশি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, যার কারণে আমরা চর্যাপদও পেয়েছিলাম। কিন্তু পালরা কি ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী। আবার তারপর যখন সেনরা আসলো, ওরা কি হিন্দু ধর্মাবলম্বী, ওরা এসে এদের উপর, কবিদের উপর অত্যাচার শুরু করে। তো এরাও অত্যাচার কিন্তু শুরু করেছিল, কিন্তু ওই অত্যাচারটা শেষ করছিল কে এসে? ওই তুর্কি শাসকরা এসে। মানে সেনটাও ঠিক আছে, তুর্কি শাসক যেটা ওইটাও ঠিক আছে, কোনোটাই ভুল না। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? আপনারা রিপ্লাই করেন। মানিক দত্ত। দেখেন তো, মনসামঙ্গলের পেলাম আমরা কানাহরি দত্ত, আর এখন চণ্ডীমঙ্গলের আমরা পেলাম
মানিক দত্ত, মানে দুইজনই দত্ত। আদিরা দুইজনই দত্ত। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি মানিক দত্ত, আর এ কাব্যধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এখন তিনি কোন শতকের কবি, এটাও আসতে পারে পরীক্ষায়। 16 শতকের কবি। শারমিন আপু মনে থাকে না? এই তো, ওই যে বললাম না, চণ্ডীমঙ্গল আর মনসা মঙ্গল, মানে প্রধান যে দুইটা মঙ্গল কাব্য, এদের আদি কবি কিন্তু দত্ত। তাইলে মুকুন্দরাম চক্রবর্তী উনি কোন শতকের কবি? উনি 16 শতকের কবি। আর তার রচিত কাব্যের নাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে বলেন? আমরা পড়েই আসছি তাই না, তাই এখানে আর ব্যাখ্যা দেই নাই, আমরা তো পড়েই এলাম মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, এখন আমাদের বাংলা সাহিত্যের পর্ব শেষ, আমরা চলে জানি এলাম, জানি। ইংরেজি গ্রামার পর্বে। আনসার করেন, উই নিড অ্যাজ পিপল। আচ্ছা, এখানে আমি ড্যাশ দিই নাই, না এখানে একটা ড্যাশ আছে, উই নিড এর পরে একটা ড্যাশ আছে। উই নিড ড্যাশ, না সরি, উই নিড অ্যাজ ড্যাশ পিপুলের আগে, পিপুলের আগে একটা ড্যাশ আছে, অ্যাজ পসিবল। মেনি, হ্যাঁ, মেনি মেনি পিপল। আচ্ছা, কাউন্টেবল যদি হয়, কাউন্টেবল নাউন যদি হয় তাহলে মেনি বসবে, আর আনকাউন্টেবল নাউন যদি হয় মাছ বসবে। যেহেতু পিপুল মানুষ আমরা কাউন্ট করতে পারি, তাই এখানে মেনি বসবে। দেখেন এখানে দুইটা এক্সাম্পল দিছি। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, এই যে মানি, আমরা আহ অর্থ গণনা করতে পারি না, একটা অর্থ দুইটা অর্থ এভাবে তো বলতে পারি না, তাই না? আমরা কি গণনা করি? আমরা কিন্তু ওই মুদ্রা গণনা করি, বা টাকা, মানে যেটা আমরা টাকা বলি, ইন্ডিয়াতে রুপি বলে, আমেরিকাতে ডলার বলে, ওইটা আমরা গণনা করি। আসলে অর্থ যেটা, মানি যেটা, ওইটা কিন্তু আমরা গণনা করতে পারি না। এখন কাউন্টেবল আনকাউন্টেবল চেনার একটা সহজ উপায় হচ্ছে, আপনারা ওই নাউনটার আগে ডিটারমিনার বসাই দিয়ে দেখেন, যদি বসানো যায় তাইলে ওইটা কাউন্টেবল, যদি বসানো না যায় ওইটা আনকাউন্টেবল। যেমন মানি, আপনি কি কখনো বলতে পারবেন যে এ মানি, টু মানি, থ্রি মানি, এরকম কি বলা যায়? বলা যায় না। আমরা কি বলি? এ টাকা, 10 টাকা, 5 টাকা, ওইভাবে আমরা বলতে পারি, কিন্তু মানির আগে কিন্তু আমরা ডিটারমিনার বসাইতে পারি না। তো সেই কারণে এটা আমরা চিনতে পারলাম সহজে, এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবলের আগে মাছ বসে। আচ্ছা, শরণ ডাজ নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখন ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল। ওয়ান ফ্রেন্ড, টু ফ্রেন্ড, আমরা তো এভাবে বলতে পারি তাই না, আমার একটা বন্ধু, দুইটা বন্ধু, তাইলে এটা কাউন্টেবল। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন, এখানে কম্পাউন্ড নাউনটা কোনটা? হেডমাস্টারটা এখানে কম্পাউন্ড নাউন। এখন আমরা কম্পাউন্ড নাউন নিয়ে কিন্তু অনেকেরই অনেক সমস্যা আছে, যে এটা কিভাবে গঠিত হয় বা এটা কিভাবে চিনবো। তাইলে আমরা দেখি তো কম্পাউন্ড নাউন কি। যখন দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে নতুন শব্দ গঠন করে এবং সেটি একটি নাউন হিসেবে কাজ করে, তখন তাকে আমরা কম্পাউন্ড নাউন বলি, বা যৌগিক বিশেষ্য। এই শব্দগুলো কিন্তু আবার ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে। যেমন দেখেন, নাউন প্লাস নাউন, ফুটও হচ্ছে নাউন, বলও হচ্ছে নাউন, ফুটবল। কিন্তু আমরা ফুটবল বলতে একটা বিশেষ একটা বস্তুকে বুঝি, তাই না? ওইটা আলাদা আলাদা ভাবে আমরা বুঝি না। বেডরুম, বেডরুম মানে একটা রুমকে বুঝাচ্ছে, তাই না? তাহলে বেড আলাদা, রুম আলাদা, আবার দুইটাই কি নাউন। তারপর দেখেন, নাউন প্লাস ভার্ব, সান হচ্ছে নাউন আর রাইজ হচ্ছে ভার্ব, হেয়ার হচ্ছে নাউন, কাট হচ্ছে ভার্ব, রেইন হচ্ছে নাউন, ফল হচ্ছে ভার্ব। এইভাবে একটা কম্পাউন্ড নাউন গঠিত গঠিত হলো, সানরাইজ, হেয়ার কাট, রেইনফল। তারপর দেখেন ভার্ব আর নাউন, মানে আগে ভার্ব আসে, ওয়াশিং মেশিন, সুইমিং পুল, ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে,
সামনে কি চলে আসছে? সামনে ভার্ব চলে আসছে, তারপরে কি আসছে? নাউন চলে আসছে। তারপরে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, গ্রিন হাউস। এখন গ্রিন হাউস পুরোটাই কিন্তু কম্পাউন্ড নাউন। পরীক্ষায় কিন্তু আপনাকে এইভাবে বলবে না যে এই গ্রিনটা কোন পার্টস অফ স্পিচ। আশা করি যিনি প্রশ্ন করবেন উনার এতটুকু বুদ্ধি থাকবে বোঝার যে পুরোটা মিলে কিন্তু একটা একটা বিষয় বোঝাচ্ছে, গ্রিন হাউস। এটা কিন্তু গ্রিন কালার হাউস ওইটা বোঝাচ্ছে না, ওইটা কিন্তু গ্রিন হাউস কি আমরা সবাই জানি। তারপর দেখেন ব্ল্যাক বোর্ড, এই পুরোটা মিলেই কিন্তু একটা নাউন। এখানে আপনাকে আলাদা করে জিজ্ঞেস করবে না যে ব্ল্যাকটা এখানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি নাউন নাকি, বলো। ঠিক একইভাবে ভার্ব প্লাস প্রিপোজিশন দেখেন, চেক আউট, কাট অফ। প্রিপোজিশন প্লাস নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন দেখেন, আন্ডার। আন্ডার হচ্ছে প্রিপোজিশন। আর গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি? মেঝে, ওইটা হচ্ছে নাউন। তারপর ওভারকোট, ওভার হচ্ছে প্রিপোজিশন, কোট হচ্ছে নাউন। তারপর নাউন প্লাস জিরান্ড, হাউস কিপিং, বুক কিপিং। হাউস হচ্ছে নাউন আর জিরান্ড হচ্ছে কিপিং বা বুক কিপিং। তাইলে কম্পাউন্ড নাউন আশা করি আপনাদের আর সমস্যা হবে না কম্পাউন্ড নাউন চিনতে। যদি দেখেন ওই দুইটা মিলে এই এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসে আমাদের গ্রুপে যে সুইমিং পুল, ওয়াশিং মেশিন, এগুলা কি? এগুলাকে মানে সুইমিংটা এডজেক্টিভ কিনা? এই পুরোটা মিলেই হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। ঠিক আছে, সুইমিং পুল দিয়ে কিন্তু আমরা একটা নির্দিষ্ট একটা জিনিসকে বুঝি, পুরোটা মিলেই হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। ড্রাইভিং লাইসেন্স, হুইচ ওয়ান ইজ বোথ এ ভার্ব এন্ড নাউন? কোনটা? একই সাথে ভার্বের কাজ করবে আবার নাউনেরও কাজ করবে। নাইমা আপু, এ এ হবে না। এ কেন হবে না? কারণ দেখেন অ্যাডভাইস, VICE যেটা, ওইটা হচ্ছে নাউন, আর VISE যেটা, ওইটা হচ্ছে গিয়ে ভার্ব। ঠিক আছে, তাইলে দেখেন তো আমরা দুইটা ইউজ দেখি। আই ইউজড দ্য ব্রাশ টু ক্লিন দ্য কার। আমি কারটা পরিষ্কার করতে ব্রাশটা ব্যবহার করেছি, তাইলে এখানে ব্রাশটা হচ্ছে নাউন, আমি ব্রাশটা ব্যবহার করেছি। তারপর ভার্ব হিসেবে দেখেন কিভাবে ব্যবহৃত হয়েছে। শি ব্রাশড হার হেয়ার বিফোর গোয়িং টু বেড। সে বিছানায় যাওয়ার আগে তার চুল আঁচড়ালো। তাইলে এই যে ব্রাশড করলো, ওইটা কি? ওইটা হচ্ছে ভার্ব। Saida Majreha has lost her interest in chemistry. What type of noun the word chemistry is? সাইদা মাজরেহা আমাদের একজন প্রিয় আপু ছিলেন, উনি আমাদের সাথে ছিলেন 45-এ। তারপর আমাদের এক ভাইয়া ছিলেন আহমেদ মাসুম, উনি এখনো আছেন আমাদের সাথে। তো 45-এর ব্যাচ থেকে পরিচয় হয়ে উনাদের বিয়ে হয়েছে, মানে পিটুয়ে থেকে আমাদের প্রথম বিয়ে আর কি, পিটুয়ের মধ্যে। ওই বিয়েতে আবার আরফিন ভাইয়া গেছিলেনও, বুঝছেন অবস্থা। এই হচ্ছে সেই আপু। আচ্ছা, আচ্ছা, এটা এখন আমরা দেখি। কেউ বলতেছেন যে প্রপার নাউন, কেউ বলতেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে সমস্যাটা কি তাইলে? এটা আনসার কোনটা দেখেন। আনসার হচ্ছেন এটা প্রপার নাউন। এখন কখন, আচ্ছা কারোর মাইক অন আছে একটু অফ করবেন। এখন কখন এটা প্রপার হবে আর কখন এটা অ্যাবস্ট্রাক্ট হবে আমরা দেখি। যখন কোনো সাবজেক্ট বোঝাবে। আচ্ছা, কার মাইক্রোফোন অন? আচ্ছা ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ, টুরু লাভ। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, উনাদের একদম শুরু থেকে মানে আমি জানতাম সবকিছু, আমাকে আমাকে সব বলতো। ওই ভাইয়াটা, ওই ভাইয়াটার সাথে আমার খুব ভালো কমিউনিকেশন ছিল। আমরা 44 থেকে একসাথে পড়তাম। আমি তো আবার ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট। ওই ফাউন্ডেশন ব্যাচ থেকে ভাইয়া আমার সাথে পড়তো। ভাইয়া আমাকে বলে কয়ে শুরু করছিল এমনিতেই মজা করার জন্য, ঢং করার জন্য। এরা যে এইভাবে সিরিয়াস হয়ে যাবে, বিয়েটাও হয়ে যাবে, ওইটা আসলে বুঝতে পারিনি। না, বিসিএসটা হয় নাই দুর্ভাগ্যবশত। ওনাদের দুইজনই
খুব সিভিয়ারলি অসুস্থ হয়ে পড়েছিল, মানে এটা খুবই অসুস্থ, এক্সট্রিম লেভেলের অসুস্থ, বুঝছেন? যার কারণে ওনারা খুব ভালো মতো পড়াশোনা করতে পারে না, হসপিটাল আর বাড়ি এইসব করতে করতেই মানে এইসবের মধ্যেই কিন্তু ওনাদের বিয়েটা হয়েছে। বিয়ের আগেও অসুস্থ, পরেও অসুস্থ, এই একটা অবস্থা। যাই হোক, আমরা ক্লাসে যাই। শি ইজ টেকিং কেমিস্ট্রি ক্লাস দিস ইয়ার। দেখেন, এখন এই কেমিস্ট্রিটা সাবজেক্ট, ঠিক আছে, এটা একটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে, তখন এটা হবে প্রপার নাউন। কিন্তু যখন বলবে দ্য কেমিস্ট্রি বিটুইন আরিফা এন্ড আদনান ওয়াজ ওয়েল, আচ্ছা এখানে নোন হওয়া দিতেছিলাম আমি, এটা ভুলে আমার মিস্টেক হয়েছে। এটা ওয়েল নোন মানে সবাই জানে, এটা এরকম হওয়ার কথা ছিল যে ওদের সম্পর্কের যে রসায়নটা, এই যে সম্পর্কের যে রসায়নটা, ওইটা কিন্তু ধরা ছোঁয়া যাবে না, তাই না? ওইটা আহ মানে ওইটা কি, ওইটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ধরা ছোঁয়া করতে পারবো না, ওইটা জাস্ট ফিল করার বিষয়। তাইলে আমরা জানি যেটা আমরা ধরা ছোঁয়া মানে ধরা ছোঁয়া করতে পারি না, ওইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাইলে এইভাবে এরকম যদি বোঝায় কারো সম্পর্কের যে রসায়ন, ওইটা যদি বোঝায় তাহলে ওইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি ওই যে কেমিস্ট্রি সাবজেক্ট, যেটা আপনারা সবাই পড়ে আসছেন সায়েন্সে, কেমিস্ট্রি সাবজেক্ট যদি বোঝায় তাহলে ওইটা কিন্তু আলাদা একটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে, ওইটা হবে গিয়ে প্রপার নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড অ্যালিগেটর? প্লিজ আনসার। আপনারা বিয়ে থেকে বের হন, বিয়ে শাদী বললেই সবাই খুশি হয়ে যায়। তানহা ম্যাম বলে বিয়ে শাদীর নাম শুনলে খুশি হয়ে যায়। না না, কোন যে কোনো কিছুর যদি নাম স্পেসিফিক্যালি দেয়া থাকে তাইলে ওইটা প্রপার নাউন হবে। নাম মানেই প্রপার নাউন। বিসিএস না হোক, বিয়ে তো হলো। হ্যাঁ। আচ্ছা, দেখি তো। তাইলে এলিগেটরটা হচ্ছে কমন নাউন। এলিগেটরটা কি আসলে? এই যে দেখেন, এলিগেটর কি ভয়ঙ্কর না? এলিগেটর হচ্ছে কুমির জাতীয় একটা প্রাণী, একটা প্রাণীর নাম বোঝাচ্ছে, তাই না? এখন কেউ বলতে পারেন যে এটা কেন প্রপার নাউন না? কারণ এইটা হচ্ছে এক ধরনের প্রাণীর কি একটা প্রাণীর জাতিগোষ্ঠীর নাম, মানে ওটা সারা ওয়ার্ল্ডেই সে এলিগেটর নামে পরিচিত, ওইটা তার জাতের নাম, তাই না? ঠান্ডা। এখন বলেন, এটা কি? মাটন ইজ এন হুইচ নাউন? মাটন কোন নাউন? আছে আপনাদের এটা দেখে? সকাল সকাল আমরা কেউই খাওয়া দাওয়া করি নাই, তাই না? নিশ্চয়ই ক্ষুধা লাগছে। কার কার ক্ষুধা লাগছে বলেন তো, এটা দেখে? আচ্ছা, তাইলে বাহ, তানিয়া আপু খাওয়া দাওয়া করছে, খুব ভালো আপু। আচ্ছা, তাহলে আমরা মাটনের স্লাইড থেকে চলে যাই, কেউ কেউ আবার নিজেকে ধরে রাখতে পারতেছেন না। আচ্ছা, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন এখানে এখানে আমি একটু বেশি করে রাখছি যে কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আমাদের তো প্যাচ লাগে। বিষয়টা আসলে কি? কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্নযোগ্য জিনিসকে বোঝায়, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কমন নাউনের যে উপাদানটা, মানে যা দিয়ে কমন নাউন গঠিত, ওইটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখি আমরা কিছু উদাহরণ, যেমন রিং, নেকলেস, এগুলা হচ্ছে কমন নাউন। রিং আর নেকলেস আমরা কি দিয়ে বানাই? এর মেটেরিয়ালটা কি? মেটেরিয়াল হচ্ছে গোল্ড, সিলভার, ডায়মন্ড, প্লাটিনাম, তাই না? এগুলা এগুলা হচ্ছে তাইলে আমাদের ম্যাটেরিয়াল। তারপর দেখেন বুক, এনভেলাপ, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। বই, এনভেলাপ কমন নাউন। কিন্তু এগুলো আমরা কি দিয়ে বানাই? আমরা পেপার দিয়ে এগুলা বানাই। এটা তৈরির উপাদানটাই হচ্ছে কি? পেপার। ওই যে উপাদান, মেটেরিয়ালের বাংলাটা কি? মেটেরিয়ালের বাংলা হচ্ছে উপাদান। তাইলে বুক, এনভেলাপ এগুলা কমন নাউন, আর ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের পেপার। রিভার, রিভার হচ্ছে নদীর নাম। এখন আপনি যদি বলেন দা পদ্মা, দা মেঘনা, তাইলে ওইগুলা হবে প্রপার নাউন। আর রিভারের যে উপাদান, রিভারের উপাদান কি? ওয়াটার, ওই ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাইলে এই যে মাটন, মাটনটার কমন নাউন কি? মাটনের কমন নাউন হচ্ছে শিপ।
আচ্ছা, শিপ, ভেড়া। তাইলে ওই শিপটা হচ্ছে কমন নাউন আর মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল। Which one is a collective noun? কুমির বানানে রসইকারই হবে। ওইটা টাইপিং মিস্টেক হতে পারে, কুমির বানান রসইকার। কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। এটা আমাদের কারোরই ভুল হওয়ার কথা না। তারপরেও আমরা একটু দেখি তো, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কমন নাউনের সমষ্টিবাচক নামকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, অডিয়েন্স, ক্রাউড, কমিটি, ক্লার্জি, ক্লাস, ফ্লক, হার্ড, ফ্লিট, জুরি, মেজরিটি, মাইনরিটি, নেশন। তারপর টিম, মব, নেভি, পার্লামেন্ট, পাবলিক, এগুলা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখন পুলিশ, দ্য পুলিশ, এই পুলিশটা কোন নাউন? আপনারা কমেন্ট করুন তো, পুলিশ কোন নাউন? কালেকটিভ নাউনে হয় কি, অনেক সময় মানে আমাদের অর্থটা বুঝতে সমস্যা হয়। যেমন ফ্লক, হার্ড, ফ্লিট, এই জুরি, এগুলো বুঝতে সমস্যা হওয়ার কারণে আমরা অনেক সময় কালেকটিভ কালেকটিভ নাউনটা আমরা ধরতে পারি না। হ্যাঁ, পুলিশটা হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন। এখন আগে দি বসছে, দি বসলে এটা কমন হবে না। একমাত্র কালেকটিভ নাউনে আগে দি বসলে ওটা কমন হয় না। কমন কখন হবে? যেমন ধরেন ক্লাস, 5, ক্লাসের সাথে যখন এস কিংবা ইএস যুক্ত হবে, ক্লাসেস হয়ে যাবে, তখন ওইটাকে আমরা কমন বলতে পারি। কিন্তু যদি ডিটারমিনার বা আর্টিকেল এগুলা বসে, তাইলে কিন্তু কালেকটিভ কিন্তু কালেকটিভই থাকবে। এখানে দেখেন পুলিশের আগেও দি আছে, মবের আগেও দি আছে, এগুলো কিন্তু কালেকটিভই রয়ে গেছে, এটা কিন্তু কমন হয় নাই। এখন তাইলে পুলিশের ইয়া কি, মানে কমন নাউন কি? পুলিশ যদি কালেকটিভ হয়, তাইলে পুলিশের কমন নাউন কি? পুলিশম্যান। পুলিশম্যান হচ্ছে পুলিশের কমন নাউন। আর পুলিশ বলতে পুরো ফোর্সকে বোঝায়। ঠিক আছে, পুরো ফোর্সকে বোঝায় পুলিশ। তাইলে পুলিশ যদি থাকে, আমরা কখনোই ইজ দিব না, আমরা আর দিব, মানে প্লুরাল ভার্বে আমরা আনসার করব। আর পুলিশটা হচ্ছে কালেকটিভ নাউন, এদের আগে যদি আর্টিকেল বসেও কালেকটিভ কালেকটিভই থেকে যাবে। এ কমিটি অফ 3 ওয়াজ অ্যাপয়েন্টেড। তারপর দেখেন এন আর্মি, আর্মিটাও হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আর্মি বলতে একজনকে বোঝায় না, আর্মি বলতে পুরো ফোর্সকে বোঝায়। এ কালেকশন অফ সোলজার্স। এ ফ্লিট, এ কালেকশন অফ শিপস অর ভেসেলস। এ ক্রাউড, কালেকশন অফ পিপল। এ ক্রিউ, এ নাম্বার অফ sailors. He has done no wrong. Here the word wrong is a, wrongটা কি এখানে? এটা খুবই সোজা না? আমরা কিভাবে বুঝছি এই রংটা যে নাউন? চেনার উপায় কি? কেউ বলতে পারবেন এটা যে নাউন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটারমিনার। দেখেন, ডিটারমিনার, প্রিপোজিশন, আর্টিকেল, এদের পরে সব সময় নাউন বসে। আপনি নাউন চিনতে পারতেছেন না, নাউন ফ্রেজ চিনতে পারতেছেন না, আপনি অন্য কোনো ইয়েতে না না গেলেন, অন্য কোনো রুলসে না গেলেন। ঠিক আছে, অন্য কোনো রুলসে না গেলেন, ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন দেখলেই সেটা নাউন। ফ্লক ইজ এ, আচ্ছা বলেন, ফ্লক কি? ফ্লক আমরা পড়ে আসছি। ও আচ্ছা, সরি। কালেকটিভ নাউন যদি সিঙ্গেল এন্টিটি বোঝায় তাইলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ঠিক আছে। আর কালেকটিভ নাউনে যদি বোঝায় যে ধরেন পুলিশরা নিজেদের মধ্যে মারামারি করতেছে, ঠিক আছে, তখন তখন ওইখানে আমরা কি দিব? প্লুরাল দিব। ওই যে একটা আছে না একটা প্রশ্ন, আহ
কি যেন একটা প্রশ্ন ছিল, খুবই একটা কমন একটা প্রশ্ন, যে ওইখানে আর কেন হলো, এখানে ইজ কেন হলো না, দা জুরি দিয়ে একটা প্রশ্ন আছে। জুরি নাকি কমিটি দিয়ে, হ্যাঁ এরকম একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুরি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, মানে তারা নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে তাদের মানে অপিনিয়নে মিলতেছে না, তখন ওইখানে আমরা প্লুরাল দিব, কারণ এটা হচ্ছে কালেকটিভ নাউন, এখানে একের অধিক মানুষ আছে। কিন্তু যদি বলে যে মানে সিঙ্গেল এন্টিটি বুঝাবে তখন, যখন বলবে মানে যে এই ডিসিশনটা জুরি নিছে, দ্য জুরি হ্যাজ মেড দ্য ডিসিশন, তখন আমরা হ্যাজ দিব। মানে ওরা পুরো টিম মিলে, তখন যখন টিম বুঝাবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব দিব। হ্যাঁ, আর আর্গুইং হলে প্লুরাল। তাহলে ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা পড়ে আসছি, তাই ব্যাখ্যা করলাম না। দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড, হেয়ার দ্য ওয়ার্ড ক্রাউড ইজ এন। ক্রাউডটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। ওকে। হুইচ কাউন্টেবল আনকাউন্টেবল পেয়ার ইজ ইনকারেক্ট, খুব খেয়াল করে, পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যায় বলে ইনকারেক্ট, আর আমরা কারেক্ট দাগাই ফেলি, পরে হাই হতাশ করতে থাকি, হাই হাই এখানে তো ইনকারেক্ট বলছে আর আমরা কারেক্ট দাগাই ফেলছি। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজেস, এটা ভুল কেন? অ্যাডভার্টাইজিংটা আনকাউন্টেবল নাউন, কিন্তু অ্যাডভার্টাইজেস যেটা, ওটা তো নাউনই না, ওটা কি, ওটা ভার্ব। তারপর দেখেন পোয়েট্রি, পোয়েম, পোয়েট্রি আনকাউন্টেবল, পোয়েম কাউন্টেবল, কর্নটা আনকাউন্টেবল, কর্পস কাউন্টেবল। তারপর কন্ট্যাক্ট আর কন্ট্রাক্ট, কন্ট্যাক্ট হচ্ছে আনকাউন্টেবল, কন্ট্যাক্ট কি, কারোর সাথে যোগাযোগ করা, তাই না? আর কন্ট্রাক্ট হচ্ছে ওই যে কি, কন্ট্রাক্ট নাম্বার বলি না আমরা, কারোর যোগাযোগের যে ইয়েটা, ঠিকানাটা, ওইটাকে বোঝায়। দেখি তো, শি ওয়ার্কস ইন অ্যাডভার্টাইজিং, এটা সত্যি, সরি এটা মানে এটা কারেক্ট। দেয়ার্স আ লট অফ অ্যাডভার্টাইজিং অন টিভি। আচ্ছা, এখন ইনকারেক্ট কি, আমরা অ্যাডভার্টাইজিং এর আগে আমরা এন বসাইতে পারি না, একটা অ্যাডভার্টাইজিং, দুইটা অ্যাডভার্টাইজিং, তিনটা অ্যাডভার্টাইজিং, এরকম তো আমরা বসাইতে পারি না, তাই না? তাইলে এটা কি, আনকাউন্টেবল। আই সো অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট যখন বলবো তখন ওইটা কাউন্টেবল। ইন দ্য পেপার, আমরা কাগজে একটা বিজ্ঞাপন দেখছি, তখন ওইটা কাউন্টেবল হয়ে যাবে। আর অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজেস, এগুলো হচ্ছে কি আমাদের ভার্ব। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটা কি? আচ্ছা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন এটা কেন রিলেটিভ প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন কি করে আসলে? যে প্রোনাউন পূর্বপদের সাথে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন দেখেন তো, এখানে যে রিলেটিভ প্রোনাউনে আমরা কি পাই, রিলেটিভ প্রোনাউনে কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট পাই। অ্যান্টিসিডেন্ট কি দেখেন তো, এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে বাট, বাটের পরে যে লাভস ভার্বটা আছে, এই ভার্বটা কাকে ইন্ডিকেট করতেছে বলেন তো? এই ভার্বটা ইন্ডিকেট করতেছে মাদারকে, মাকে। তাইলে এই ভার্বের অ্যান্টিসিডেন্টটা হচ্ছে এখানে কে, মা। মাদার লাভস হার চাইল্ড, ওইটাকে কানেক্ট করার জন্য আমরা এখানে কি দিছি, ভার্ব দিছি। ওইটা কিন্তু কনজাংটিভ প্রোনাউন আসলে নাই কিছুই, কনজাংশন থাকতে পারে, আপনারা এটা ভুল করবেন না। কারণ দেখেন, এই কনজাংশনে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট থাকে, কিন্তু এইখানে এখানে একটা অ্যান্টিসিডেন্ট আছে। অ্যান্টিসিডেন্টটা কি, মানে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা যাকে ইয়ে করতেছে, মানে যাকে ইন্ডিকেট করতেছে, সেই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই যে আমরা লাভস বসাইছি, আমরা ভার্বের সাথে সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে যে আমরা এস কিংবা ইএস যুক্ত করছি, কাকে দেখে? আমরা মাকে দেখে যুক্ত করছি না? এখানে যদি প্লুরাল নাম্বার হইতো, এখানে যদি প্লুরাল হইতো, তাইলে আমরা আমাদের ভার্বটাও কি দিতাম, প্লুরাল দিতাম, আমরা তো সিঙ্গুলার ভার্ব দিতাম না, তাই না? তাই এখানে মা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এই এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে এখানে ভার্বটা কি, রিলেটিভ প্রোনাউন, সে রিলেট করতেছে।
আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। আই নিউ দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ। এই যে লস্ট হিজ ব্যাগ, সে তার ব্যাগ হারাইছে। এই যে হিজ ব্যাগ, কার কথা বলতেছে? দ্য ম্যানের কথা বলতেছে। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসছে, সে কাকে ইন্ডিকেট করতেছে? দ্য ম্যানকে। দ্য ম্যান এখানে অ্যান্টিসিডেন্ট। এ মেরিড, আই মেরিড এ গার্ল হুম আই লাভ, যাকে আমি ভালোবাসতাম। আমি সেই মেয়েটাকে বিয়ে করছি যাকে আমি ভালোবাসতাম। এই যে আই লাভড, আমি কাকে ভালোবাসতাম? এ গার্লকে না, ওই গার্লটাকে ইন্ডিকেট করতেছে। নান বাট আল্লাহ ক্যান সেভ আস, এখানে কি রিলেটিভ প্রোনাউন হবে? না, এটা রিলেটিভ প্রোনাউন না আপু। এইটা এটা কনফিউজিং। এটা অনেকে এখানে বাটকে আবার প্রিপোজিশন বলে, কেউ বলে কনজাংশন। এটা রিলেটিভ প্রোনাউন না। যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউই সেভ করতে পারবে না, মানে আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে বাঁচাইতে পারবে না। এইটা এখানে যদি একসেপ্ট অর্থ দেয়, একসেপ্ট অর্থ দিলে প্রিপোজিশন হয়। বাটের যদি একসেপ্ট অর্থ দেয়, আপনারা এইভাবে বলতে পারবেন না যে এক্সেপ্ট আল্লাহ, নান ক্যান সেভ আস, মানে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউই বাঁচাইতে পারে না, পারবে না। এটা প্রিপোজিশন। আচ্ছা, আমরা এখন এখন ওইটার আলোচনায় না যাই, অনেক প্রশ্ন আমাদের বাকি। উর্মি ইজ আওয়ার স্টুডেন্ট হুজ ফাদার ইজ এ লয়ার। কার বাবা? উর্মির বাবা, তাই না? উর্মিকে ইন্ডিকেট করতেছে। তাইলে এই যে রিলেটিভ প্রোনাউন এখানে রিলেশন স্থাপন করতে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন গুলোকে আবার কিন্তু এই যে হু হুম ধোজ, এগুলো কিন্তু আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়। সবগুলো না আবার, যেমন এখানে দ্যাট আছে, দ্যাট কিন্তু আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। আচ্ছা, এখানে বলেন, এখন আমাদের গ্রামার পার্ট শেষ, আমরা চলে আসছি কম্পিউটার আইসিটি পার্টে। এটার আনসার দেন, কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটার নয়? প্যাচ লেগে গেছে না? কেউ বলতেছে আইবিএম 360, আর আর কেউ বলতেছেন আইবিএম 650। দেখি আমরা কোনটা। আইবিএম 650 যেটা, ওইটা প্রথম প্রজন্মের কম্পিউটার। উল্টা হয়ে গেছে, মানে যেটা আহ পরের হওয়ার কথা, মানে 650 এই নামটা আগে নিয়ে ফেলছে আর কি। আর 360টা ওইটা না, ওইটা প্রথম প্রজন্মের না, ওইটা তৃতীয় প্রজন্মের। আর প্রথম প্রজন্মের কম্পিউটার হচ্ছে আইবিএম 650। ওইটা ওইটা সর্বাধিক জনপ্রিয় ছিল। আর প্রথম প্রজন্মের অত গুরুত্বপূর্ণ না এগুলো মনে রাখা, তবুও আমরা একটু দেখে রাখলাম। মার্ক ওয়ান, ইউনিভাক, ইউনিভেক, এনিয়াক, আইবিএম 704। এগুলো আমরা জাস্ট একটু দেখে রাখলাম, এগুলো আমাদের এমনিতেই মনে থাকে। মার্ক ওয়ান, ইউনিভেক, এনিয়াক, এরস্যাক, এগুলো এমনিতেই মনে থাকে। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়? বায়ুশূন্য বাল্ব। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো হলো সর্বপ্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। প্রথম প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য বাল্ব ব্যবহার করা হতো। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক, এটি দশমিক পদ্ধতিতে কাজ করত। প্রথম ডিজিটাল কম্পিউটার কে আবিষ্কার করেন? এখানেও প্যাচ লাগে না আমাদের, কম্পিউটারের জনককে, প্রথম ডিজিটাল কম্পিউটার কে আবিষ্কার করেন, অনেক প্যাচ লাগে। এখানে অবশ্য প্যাচ লাগবে না, যাদের নাম দেয়া আছে। হাওয়ার্ড আইকিন, হাওয়ার্ড আইকিন এখানে। আচ্ছা দেখি তো, কনফিউশন আমরা ক্লিয়ার করি। কম্পিউটারের জনক যদি বলে, অ্যানালগ কম্পিউটারের জনক যদি বলে, তাহলে চার্লস ব্যাবেজ। কম্পিউটারের আবিষ্কারক যদি বলে, হাওয়ার্ড এইচ এইকেন। এইকেনও বলে, আইকিনও বলে। আধুনিক কম্পিউটারের জনক যদি বলে, জন ভন নিউম্যান। আর অপশনে জন ভন নিউম্যান না থাকলে অ্যালান টুরিং। ঠিক আছে, এটা আপনারা একদম নোট করে রেখে দিবেন, এটা যাতে পরীক্ষায় ভুল না হয়। এটা খুবই কমন আসার মতো একটা প্রশ্ন, অথচ কনফিউজিং। আপনারা তো পিডিএফ পাবেন, আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা? একটু আগেই আমরা পড়ে আসছি। প্রোগ্রামিং এর জনকও আসতেছে সামনে, একটু অপেক্ষা করেন।
এনিয়াক, এটা আমরা পড়েই আসছি। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক, এটা দশমিক পদ্ধতিতে কাজ করতো। এই যে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? লেডি এডা অগাস্টা লাভলেস। আচ্ছা, উনি ছিলেন আমাদের ইংরেজি কবি লর্ড বাইরনের মেয়ে। কি কিউট না? আসলে এটা কি ওনার অরিজিনাল ছবি কিনা কে জানে। লেডি লাভলেসকে সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাসবিদগণ মনে করে উনি 1843 সালে চার্লস বেবেজের তৈরি করা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটারের জন্য প্রোগ্রামিং করেন। এটি ছিল বিশ্বের প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার। এডা লাভলেস সেই প্রোগ্রামটি লিখেছিলেন, যা পরে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হিসেবে পরিচিত হয়। হ্যাঁ, না আসলেই কি লাভলেস ছিল, এটা ওনার নাম ছিল। কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহৃত হয়? বলেন, কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহৃত হয়? আমরা থার্ড প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহৃত হয়। কম্পিউটারে প্রথম আইসি ব্যবহৃত হয় 1964 সালে আইবিএম 360 নামক মেইনফ্রেম কম্পিউটারে। এটি ছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটার। যে কম্পিউটার ভাষা সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে? সকাল থেকে এত গরম লাগতেছিল, তো একটু একটু বৃষ্টি শুরু হয়েছে, মানে ওইটা গুড়ি গুড়ি বৃষ্টি যেটা, ওইটা আরো বেশি গরম লাগতেছে। মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যে ভাষা সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভাষার সর্বনিম্ন স্তর। মেশিন ল্যাঙ্গুয়েজে শুধু দুইটা বাইনারি অঙ্ক ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবং কম্পিউটার কিন্তু শুধু মেশিন ভাষাই বুঝতে পারে। না, ঢাকায় না, আমি শ্রীমঙ্গলে। আমি শ্রীমঙ্গলের মানুষ। আচ্ছা, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কি হয়? কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটা? রিপিট আছে না, প্রশ্নে রিপিট আছে, আমাদের এখানে ভালোই হয়েছে, রিপিট থাকলেও ভালো, আমাদের ভালোভাবে রিভিশন হয়ে যাবে। আসলে প্রশ্নে রিপিট না, ব্যাখ্যায় রিপিট হয়ে যায়। কম্পিউটারের প্রথম আইসি ব্যবহৃত হয় 1964 সালে আইবিএম 360 নামক মেইন ফ্রেম কম্পিউটারে। এটি ছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটার। আচ্ছা, তাইলে এখানে আমাদের আইসিটিটাও শেষ। আমরা আসলাম কোথায়? বদ্বীপে। আচ্ছা, বদ্বীপ কি? ব আকৃতির দ্বীপ, বয়ের মতো দ্বীপ, মানে তিন কোণা ভূমি, তিন তিন ত্রিভুজ আকৃতির একটা ভূমিরূপ হচ্ছে বদ্বীপ। আচ্ছা, দেখি তো এখানে এখন বাংলাদেশের একমাত্র বদ্বীপটা হচ্ছে সুন্দরবন। এখানে আমরা একটু ম্যাপ দেখি, তারপর আলোচনায় যাব। এই যে দেখেন, এখানে বঙ্গোপসাগর, তাই না? এইটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। আর এই যে দেখেন সবুজ মার্ক করা, যে এটা হচ্ছে আমাদের সুন্দরবন। সুন্দরবন কিন্তু এটা আসলে আসলেই কিন্তু ত্রিভুজ আকৃতির। এখন কিন্তু এটার সীমানা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন বদ্বীপের সীমানা কিভাবে বৃদ্ধি পায় চলুন তো দেখি আমরা। নদী যখন কোনো সাগর বা জলাশয়ে পতিত হয় তখন কিন্তু নদীর স্পিডটা কি হয়, কমে যায়। তখন এই যে কমে গিয়ে যে পানিটা সাগরের মধ্যে প্রবাহিত হয়, তখন নদীর সাথে পলি জমা হতে শুরু করে। ওই পাদদেশে, সাগরের পাদদেশে নদীর পলি জমা হতে শুরু করে, এবং এর থেকেই কিন্তু বদ্বীপের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে জমাট বাঁধার ফলে নদীর মোহনায় একটি ত্রিভুজ আকৃতির ভূমি গঠিত হয়, যা বদ্বীপ নামে পরিচিত। এখন বদ্বীপের বৈশিষ্ট্য কি কি? বদ্বীপ সাধারণত ত্রিভুজ আকৃতির হয়। বদ্বীপ গঠিত হওয়ার কারণে নদীর গতিপথ এবং জলধারা পরিবর্তন হয়ে যেতে পারে।
যেহেতু এখানে একটা মানে এক্সট্রা একটা ভূমির গঠন হয়ে গেল, স্বাভাবিক কারণে এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে, এবং এটা পলি মাটি দিয়ে পুরোটা গঠিত হয়, যে কারণে বদ্বীপের মাটি সাধারণত উর্বর হয়, যা কৃষিকার্যের জন্য উপযোগী। আবার বদ্বীপ একটি প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাও হতে পারে। তাইলে এখানে আমরা বদ্বীপ দেখলাম। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, বৃহত্তম এবং একমাত্র। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটা? আয়তনে বাংলাদেশের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে আসলে এক্সপ্লেনেশনের কিছুই নাই, এটা আয়তনে সবচেয়ে ছোট। দক্ষিণ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন মোহনায় অবস্থিত? হারিয়াভাঙা। আচ্ছা, দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানাটা এখন কার? বাংলাদেশ? বাংলাদেশের মালিকানা না, এটার মালিকানা হচ্ছে ইন্ডিয়া। তাও আবার ওটা নাই, ওটা ডুবে গেছে, ওইটা আবার নাই। বিবাদমান না, ওটা দখলই করে ফেলছে। ভালো হয়েছে তলাই গেছে, তাই না? আচ্ছা, দেখি তো একটু পরে আমরা। এটা নাইস টু নো, দক্ষিণ তালপট্টি দ্বীপটি হারিয়াভাঙা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। আয়তন, আচ্ছা এটা এটা জানতে হবে না, এগুলো নাইস টু নো। ওইটা ভারতে কি বলে? ভারতে বলে নিউমুর দ্বীপ। ভারতে নিউমুর দ্বীপ বলে। 80-এর দশকে মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলা হয়। তারপরে 1979 সালে বাংলাদেশ একটা যৌথ সমীক্ষার প্রস্তাব দিলেও ভারত কি করছে? সেনা পাঠায় সেখানে নিজেদের পতাকা উড়াই ফেলছে। তারপরে এই দ্বীপটাকে ভারত নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে, কিন্তু 2010 সালে এটা সমুদ্রের নিচে তলায় যায়। খুব ভালো হয়েছে, তাই না? আমরা পাই নাই, তোরাও পাবি না। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নেই? বাংলাদেশের সাথে সীমান্ত নেই হচ্ছে নাগাল্যান্ডের। এখানে ছোট্ট একটা ম্যাপ দেখি আমরা। সরি, ম্যাপটা একটু ঝাপসা হয়ে গেছে, আমি অনেক খুঁজছি মানে প্রপার একটা ম্যাপ যাতে ক্লিয়ার হয়, ঝাপসাই হয়ে গেছে। দেখেন, এই যে আমাদের বাংলাদেশের ম্যাপ, ম্যাপের সাথে সংযুক্ত আছে কি? মেঘালয়, ত্রিপুরা, তারপরে এদিকে আছে মিজোরাম, হ্যাঁ, তারপরে আছে আপনাদের এগুলোই আছে, কিন্তু অরুণাচল, নাগাল্যান্ড আর মণিপুর এগুলো কিন্তু বাংলাদেশের সাথে সংযুক্ত নাই। আসাম আছে, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই চারটা সংযুক্ত, বাকি তিনটা নাই। অরুণাচল, নাগাল্যান্ড আর মণিপুর এই তিনটা কিন্তু বাংলাদেশের সাথে সংযুক্ত নাই। ম্যাপ দেখলে মনে থাকবে ভালো। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার ময়নামতিতে অবস্থিত। কোচবিহার কোথায় অবস্থিত বলেন তো? কোচবিহার। কোচবিহার অবস্থিত কুমিল্লায়। ওইটা আমি কিভাবে মনে রাখছি জানেন? কোচবিহারটা কুমিল্লায়, ওইটা আমি জীবনে ভুলি না। ওইটা আপনারা যারা পিটার ক্লাস করছেন, আপনারা মনে হয় আরফিন ভাইয়ের বিয়ের ভোজের চিঠিটা দেখছেন, তাই না? তো ওইটা ওনার বিয়ের ভোজের চিঠিটা এই ইয়েটা হয়েছিল, অনুষ্ঠানটা হয়েছিল কুমিল্লায়। ওই দিন আবার দেখছি ভাইয়া ওইটা শেয়ার দিয়েছেন। ওইটা ওইটা যতবারই দেখি একদম হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়। জীবনে এরকম বিয়ের চিঠি দেখি নাই। আনন্দ বিহার তাইলে অবস্থিত ময়নামতিতে। কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ের, না না, আরফিন ভাইয়া কুমিল্লা না, আরফিন ভাইয়া হচ্ছে চিটাগাঙের। কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আরফিন ভাইয়া পড়াশোনা করেছেন, সেই সূত্রে ওইখানে থাকা হয়েছিল। তো কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ের পাদদেশে রাজা আনন্দদেব নির্মিত প্রাচীন বৌদ্ধ বিহার হচ্ছে ময়নামতি। নোয়াখালী জেলার পূর্ব নাম কি? এ বি, এ বি।
নোয়াখালী জেলার পূর্ণ পূর্ব নাম অনেকে ভুল করছেন না। দেখেন, নোয়াখালীর কিন্তু দুইটা নাম আছে, সুধারাম আর ভুলুয়া। সুধারাম আর ভুলুয়া। নোয়াখালী জেলার পূর্ব নাম দুইটা, সুধারাম আর ভুলুয়া। আপনারা ভুলেও সুবর্ণ দিয়েন না, সুধারাম। ঠিক আছে, সুধারাম আর ভুলুয়া। কোনটি মিশরীয় সভ্যতার নিদর্শন? এইটা কারোর ভুল হচ্ছে না। আচ্ছা, ভালো, এটা কারোরই ভুল হয় নাই। মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে পেপিরাস। এবং পেপিরাস বিষয় কি? মিশরীয়রা হাইরোগ্লিফিক নামক চিত্রলিপির উদ্ভাবক। এই লিপিতে 750টা চিহ্ন ছিল, যা ধ্বনীয় শব্দের অর্থ প্রকাশ করত। এই লিপিটা পেপিরাস কাগজে বা পাথরে খোদাই করে লেখা হতো। বাল্টিক রাষ্ট্র নয় কোনটি? বাল্টিক না কোনটা? বাল্টিক না হচ্ছে অস্ট্রিয়া। দেখেন তো এখানে ম্যাপে কি কি আছে: লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। এই তিনটে হচ্ছে বাল্টিক রাষ্ট্র। আর অস্ট্রিয়া বাল্টিক না। বাল্টিক রাষ্ট্রসমূহ বলতে সাধারণত তিনটি স্বাধীন দেশকে বোঝানো হয়, যেগুলি বাল্টিক রাষ্ট্রের পূর্ব উপকূলে বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত: এস্তোনিয়া, লাটভিয়া আর লিথুয়ানিয়া। ফরমোসা কোন দেশের পূর্ব নাম? ফরমোসা কোন দেশের পূর্ব নাম বলেন? ফরমোসা হচ্ছে তাইওয়ানের পূর্ব নাম। তাইওয়ানের আগের নাম হচ্ছে ফরমোসা। কালকে একটা নিউজ দেখলাম যে হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে যেতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হলে মানে আবার পৃথিবীতে, বিশ্বে তেলের দাম বেড়ে যাবে। অলরেডি বাড়া শুরু করে দিছে, মানে এটা বন্ধ হয়ে যাবে শুনেই তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে। তেল জ্বালানি, কারণ ওই যে আপনাদের আমাদের কি, না আপনাদেরও না আমাদেরও না কারোরই না, ওই যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রেডিক্ট করতেছে যে ওইখানে হরমুজ প্রণালীতে ওইখানে অ্যাটাক হতে পারে। ফরমুসা দেখে ওই প্রণালীর কথা মনে পড়লো। না, তাইওয়ান কিন্তু সার্বভৌম দেশ না, স্বাধীন কিন্তু সার্বভৌম দেশ না। কারণ তাইওয়ানের মালিকানাটা দাবি করে চীন। চীন বলে যে তোমরা হচ্ছে আমাদের অংশ, কিন্তু ওরা বলে না আমরা স্বাধীন। আমরা স্বাধীন দেশ, কিন্তু চীন বলে না তোমরা হচ্ছে আমাদের অংশ, আমরা দখল করে নিব। তো আমাদের দেশের উপর যদি কেউ তার আহ, মানে অধিকার ফলাতে চায়, তাইলে তখন তো আর আমাদের সার্বভৌমত্বটা থাকে না। যেমন বাংলাদেশ, আমরা হচ্ছে স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা অর্জন করছি। হ্যাঁ, কিন্তু এখন যদি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ বলে যে না, বাংলাদেশ আমার, আমি বাংলাদেশকে স্বাধীন করে দিছি, এখন বাংলাদেশের উপর আমার অধিকার, আমি যা খুশি তাই করব, তাইলে কিন্তু আমাদের সার্বভৌমত্বটা আর থাকে না। আমরা স্বাধীন, আমরা আমাদের নিজেদের ডিসিশন নিজেরা নিব, নিজেদের ভালো মন্দ নিজে বুঝবো। এটাই হচ্ছে স্বাধীন আর সার্বভৌমত্বের যে পার্থক্যটা। তো তাইওয়ান স্বাধীন কিন্তু সার্বভৌম না, কারণ চীনের মালিকানা দাবি করে। কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়? পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতা বৈশিষ্ট্য কি? উন্নত নগর পরিকল্পনা, সমৃদ্ধ বাণিজ্য, উন্নত শিল্পকলা এবং একটি সুসংহত সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা। এই যে সিন্ধু সভ্যতার যে ধ্বংসাবশেষ, দেখেই বোঝা যাচ্ছে না কি উন্নত ছিল সিন্ধু সভ্যতা। ছিল নগর কেন্দ্রিক, যেখানে বাড়িঘর, রাস্তাঘাট, নিষ্কাশন ব্যবস্থার মতো আধুনিক নাগরিক সুবিধার প্রথা ছিল। এছাড়াও সিন্ধু সভ্যতার মানুষজন তাদের নিজস্ব পরিমাপ পদ্ধতি, বাণিজ্য এবং শিল্পকলায় দক্ষতা অর্জন করেছিল। আমরা মোটামুটি আহ শেষের দিকে চলে আসছি। 2024 সালে দেখি তো কততম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? যদি আমি এখানে দিয়েই ফেলছি, COP 29। আমি তো আর জানতাম না যে আমাদের এইভাবে
মানে কমেন্টের মাধ্যমে মডেল টেস্ট নিতে হবে, ওইটা তো জানা ছিল না। আমি তো ভাবছি আমি জাস্ট এক্সপ্লেন করব, আপনারা আগেই মডেল টেস্ট দিয়ে আসবেন। COP29 হয়েছিল। COP29 হয়েছিল কোথায়? বাকু, আজারবাইজানে, 2024 সালেরটা। তো COP29, কপ কি আসলে? কপ হচ্ছে, কপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। 44তম বিসিএস এ আসছিল। কপের পূর্ণরূপ কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা, জাতিসংঘের জলবায়ু বিষয়ক জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামোর আওতায় 11 নভেম্বর হতে 24 নভেম্বর 2024 সালে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন হয়, 29তম যেটা, সেটা। ওইখানে আমাদের উপদেষ্টা রিজওয়ানা হাসান গিয়েছিলেন উনার টিম নিয়ে। তারপর আসন্ন যেটা 30তম যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি রেডমার্ক করে দিছি। 30তম জলবায়ু সম্মেলন যেটা, ওইটা হবে ব্রাজিলের বেলেমে। ওইটা 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। এটা আপনারা নোট করে রাখবেন, মার্ক করে রাখবেন। ব্রাজিলের বেলেম। বাকু আজারবাইজানে হয়ে গেছে, এখন ব্রাজিলের বেলেম। আচ্ছা, এটা মূলত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইউএনএফসিসিসি যেটা, এর পক্ষগুলির একটা বার্ষিক সভা। প্রত্যেক বছর কিন্তু এই কপের সম্মেলন হয়। এখানে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য কি কি করা যায়, কি না করা যায়, কি করা উচিত না, এইসব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। ইউএনএফসিসিসি স্বাক্ষরিত হয়েছিল কোথায়? ইউএনএফসিসিসি স্বাক্ষরিত হয়েছিল কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। নেক্সট সম্মেলনও হবে ব্রাজিলে, তবে রিও ডি জেনেরিওতে না, ওইটা হবে বেলেমে। আচ্ছা, ইউএনএফসিসিসি আমরা একটু সংক্ষেপে দেখি। এটা হলো 1992 সালের রিও আর্থ সামিটের একটি গুরুত্বপূর্ণ ফলাফল। আচ্ছা, এর অবস্থান হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, মানে অনুষ্ঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা। নিচের কোনটি প্রথম ভার্সাই চুক্তির ফলাফল? ভার্সাই চুক্তি নিয়ে অনেক ঝামেলা না? আচ্ছা, আমেরিকার স্বাধীনতা। এখন আমি যদি বলি ভার্সাইতে কয়টা চুক্তি হয়েছিল, প্যারিসে কয়টা চুক্তি হয়েছিল, প্যাচ লাগে না এগুলা? কার কার প্যাচ লাগে? প্যারিসে কয়টা হয়েছিল, ভার্সাইতে কয়টা হয়েছিল, 2 সেপ্টেম্বর কয়টা হয়েছিল, 3 সেপ্টেম্বর কয়টা হয়েছিল? প্যাচ লাগে আপনাদের? অনেক প্যাচ লাগে। আচ্ছা, প্যাচ খুলি তাইলে, চলেন। 1976 সালে যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারপরে 1783 সালের 3 সেপ্টেম্বর স্বাধীনতা চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়। ওই স্বাধীনতা চুক্তির নাম পিস অফ প্যারিস অথবা প্রথম ভার্সাই চুক্তি। ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে সহায়তা করেছিল দেখেন আরো 3টা দেশ। শুধু যুদ্ধ কিন্তু আমেরিকা একা করে নাই, আরো ভুক্তভোগী 3টা দেশ যুদ্ধ করছিল। কারা কারা? নেদারল্যান্ডস, ফ্রান্স এবং স্পেন। ঠিক আছে, মানে টোটাল 4টা দেশ। এখন আমেরিকা সহ 4টা দেশ একত্রে ব্রিটেনের বিরুদ্ধে জয়লাভ করে। তাই মানে 4টা দেশের সাথে ব্রিটেনের চুক্তি হয়। এখন আমরা চলেন চুক্তির পেজ খুলি। দেখেন, 2 সেপ্টেম্বর কার কার মধ্যে হয়? 1783 সালের 2 সেপ্টেম্বর ব্রিটেন আর নেদারল্যান্ডস এর মধ্যে ফ্রান্সের প্যারিসে একটা চুক্তি হয়। মানে 2 সেপ্টেম্বর একটাই চুক্তি হয়েছে, ওইটা প্যারিসে হয়েছে। ওইটা ব্রিটেন আর নেদারল্যান্ডস এর মধ্যে হয়েছে। তাইলে 3 সেপ্টেম্বর কি হয়েছে? 3 সেপ্টেম্বর 3টা চুক্তি হয়েছে, ব্রিটেন আমেরিকা, ব্রিটেন ফ্রান্স এবং ব্রিটেন স্পেনের মধ্যে। তারপর এখানে দেখেন একটা হয়েছে ফ্রান্সের প্যারিসে, ব্রিটেন আর আমেরিকার যেটা, ওইটা ফ্রান্সের প্যারিসে হয়েছে। আর বাকি 2টা ভার্সাইতে হয়েছে। ভার্সাই কি আবার? ভার্সাই আবার প্যারিসেরই একটা উপনগরী। তাইলে ব্রিটেন ফ্রান্স আর ব্রিটেন স্পেন, এই 2টা হয়েছে ভার্সাইতে। এখন আমাদের পরীক্ষা কি আসতে পারে?
পিস অফ প্যারিসে মোট কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়? যদি কোনো সাল তারিখ স্থান কিছুই উল্লেখ না থাকে, যে পিস অফ প্যারিসে কয়টা চুক্তি? 4টা চুক্তি। প্যারিসের উপনগরী ভার্সাইতে কয়টা চুক্তি? ভার্সাইতে মোট চুক্তি হচ্ছে 2টা। যদি বলে 3 সেপ্টেম্বর 1783 সালে প্যারিসে কয়টা চুক্তি হয়, তাহলে হবে 3টা। মানে 3 তারিখ হয়েছে 3টা, টোটাল হয়েছে 4টা। আর যদি বলে শুধু ভার্সাইতে কয়টা হয়েছে, তাইলে 2টা। আমি জানি, আমি যে এখন বললাম আপনারা স্লাইড দেখছেন, তাও কিন্তু অনেকেরই মানে মানে পেচ লাগতেছে, একবারে মনে রাখা পসিবল হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনারা নোট করে রাখতে পারেন, বারবার পড়তে পারেন, তাহলে দেখবেন মনে থাকবে। এই কমন বিষয়গুলো পরীক্ষায় আসলে যাতে আমাদের ভুল না হয়, তাহলে মানে আফসোসের শেষ থাকবে না যে হাই হাই এগুলা আহ আগেরটাতে যাব, এই যে গেলাম আগেরটাতে, যে ক্লাস করলাম, তারপর টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে অ্যান্সার পেলাম, তারপরে ক্লাবে সেশন করলাম, তারপরেও আমাদের কি হইলো? ভুল হইলো। এরকম আফসোস যাতে আমাদের না হয়। তাসফিয়া আপু দেখছেন? আমরা কি নেক্সট যাব? আচ্ছা, থ্যাংক ইউ আপু, আপনাকেও। গ্রেট ব্রিটেন বলতে কি বোঝায়? আর এইটা হচ্ছে আরেক কনফিউশন। ইউকে কি? যুক্তরাষ্ট্র কি? ব্রিটেন কি? গ্রেট ব্রিটেন আবার কি? আনসার করেন আপনারা সবাই দেখি। এ, বি। এই তো ইয়েটা ভাগাভাগি হয়ে গেল উত্তরটা। দেখি এ জিতে না বি জিতে। দেখি তো কে জিতেন আপনারা। কি ব্যাপার, এ জয়যুক্ত হয়ে যাচ্ছে কেন? একে তো জয়যুক্ত হতে দেওয়া যাবে না। আপনারা বি এর পক্ষে ভোট দেন বেশি বেশি। দেখি। এই তো বি, ভোট চলে আসছে অনেকগুলা, তাইলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। গ্রেট ব্রিটেন বলতে বোঝায় স্কটল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলস। চলেন তো দেখি। এই যে একটা ম্যাপ রাখছি আমি এখানে, দেখেন এখানে যে ব্লু মার্ক করা যে চারটা চারটা দ্বীপ, এর চারদিকে কোন ওশান বলেন তো? ব্রিটিশ দ্বীপপুঞ্জের চারদিকে কোন ওশান? আটলান্টিক, তাই না? এখানে এই যে চারটা, একটা হচ্ছে ওয়েলস, তারপর ইংল্যান্ড, তারপর স্কটল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, এই চারটা মিলে হচ্ছে আমাদের যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। এখন এখানে দেখেন আয়ারল্যান্ডের মধ্যে আবার নর্থ আয়ারল্যান্ড, এরা আলাদা। আর এই যে পুরো আয়ারল্যান্ড, এরা আলাদা, কারণ নর্থ আয়ারল্যান্ড বলছে আমরা যুক্তরাজ্যের সাথে থাকবো। কিন্তু যদি বলে গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনে আবার আয়ারল্যান্ডটা নাই। গ্রেট ব্রিটেনে আছে ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড। এই যে এখানে আমি একসাথে রাখছি, দেখেন যুক্তরাজ্য হচ্ছে চারটা চারটা দ্বীপ মিলে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ড। গ্রেট ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস। শুধু ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড আর স্কটল্যান্ড। এই যে আবার দেখাই, এই যে ইংল্যান্ড আর স্কটল্যান্ড হচ্ছে শুধু ব্রিটেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস মিলে গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্থ আয়ারল্যান্ড মিলে হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এই দুইটা খুবই ঝামেলাযুক্ত প্রশ্নে আশা করি আর আপনাদের ভুল হবে না। CIRDEF এর উদ্যোক্তা সংস্থা কোনটি বলেন? সিডাপ। সিডাপ কি? সিডাপ ফাও। সিডাপ ভ্যালিড না, সিডাপ হচ্ছে ফাও। ফাও ফাও, এটা ফাও। সিডাপের পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। সিডাপ প্রতিষ্ঠিত হয় 6 জুলাই 1979 সালে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠা পায়? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর উদ্যোগে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে এর সদস্য সংখ্যা ছিল 9টি, বর্তমানে এটি 15টিতে উন্নীত হয়েছে। তাইলে সিডাপের উদ্যোক্তা হচ্ছে ফাও। বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কোনটা? এটা মানে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। বিসিএস এ না আসুক, অন্য যে কোনো পরীক্ষায় আপনারা এটা পেতে পারেন, যেহেতু বাংলাদেশ রিলেটেড। আমি জানেন একটা জিনিস ভেবে রাখছি,
আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নের যে অপশনে দেখবো আমি ওইটাই সঠিক উত্তর দাঁড়ায় আসবো। আমার কেন জানি মনে হচ্ছে ইউনূসকে নিয়ে এবার একটা প্রশ্ন থাকবেই। ওইটা আমি পারি কিংবা না পারি, অপশন ইউনূস দেখলেই আমি ওইটাকে টিক মার্ক দিয়ে আসবো। আচ্ছা, কারো মাইক অন আছে, কাইন্ডলি অফ করবেন, মাইক অন আছে। দেখেন আবার ওই 45-এ এরকম মানে বলা ছিল যে বঙ্গবন্ধু আসলেই আমরা ওইটাতে টিক মার্ক দিব, হাসিনা আসলেই আমরা টিক মার্ক দিব। এখন একটা প্রশ্ন আসছে, ওইটার ছিল, আনসার ছিল শেখ জামাল সম্ভবত, না শেখ কামাল, শেখ কামাল। আর সবাই ওইটাকে হাসিনা, বঙ্গবন্ধু এরকম দিয়ে আসছে, আসলে আনসার কিন্তু ছিল শেখ কামাল। ওইরকম ভুল করা যাবে না। তবে ইউনূসের তো ধরেন এই ছেলে মেয়ে নাতিপুতি আর কারোর নাম তেমন নাই, ইউনূস আসলে আমরা ইউনূসই দিয়ে আসবো, কি বলেন? মানে শেখ তো অনেকেই ছিলেন, কিন্তু ইউনূস তো একজনই, সেজন্য বললাম আর কি। কনফিউশনের কারণ নেই। আচ্ছা, কার মাইক অন, একটু মাইকটা অফ করবেন। আমেনা মনি আপা, মাইকটা একটু অফ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, না না, এটা ভালো আইডিয়া না, আপনারা একটু দেখে শুনে টিক দিন, এটা জাস্ট পান করলাম। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ। এখন বিমস্টেকের মহাসচিবকে, বর্তমান মহাসচিব কিন্তু আবার ইন্দ্রমণি পান্ডে। ওইখানে মহাসচিব আসলে আবার ইউনূস দাগাই দিয়েন না, ঠিক আছে? তাকে বলছে। আচ্ছা, মহাসচিব আসলে কিন্তু ইউনূস দাগাই দিয়েন না, দেখেন খেয়াল করবেন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নিছে বাংলাদেশ। আচ্ছা, বিমস্টেকটা কি দেখি তো আমরা একটু একটু কনসেপ্টটা নিই। বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক, মানে বিমস্টেক হচ্ছে আপনার বে অফ বেঙ্গলের যে চারদিকে যে দেশগুলো তাদেরকে নিয়ে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি অর্থনৈতিক জোট গঠনের প্রথম ধারণা আসে 1997 সালে, এবং উদ্যোক্তা ছিল থাইল্যান্ড। 6 জুন 1997 সালে ব্যাংককে অনুষ্ঠিত একটি বৈঠকে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা ব্যাংকক ঘোষণার মাধ্যমে, কোন ঘোষণা? ব্যাংকক ঘোষণা, মনে রাখবেন বিমস্টেক যেহেতু এখন রিলেটেবল আসতে পারে। কোন ঘোষণার মাধ্যমে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়? ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমস্টেকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিমস্টেকের প্রথম নাম কি ছিল? বিস্টেক। বিস্টেক ছিল। বাংলাদেশ, বি দিয়ে বাংলাদেশ, আই দিয়ে ইন্ডিয়া, এস দিয়ে শ্রীলঙ্কা, টি দিয়ে থাইল্যান্ড, আর ইকোনমিক কোঅপারেশন। কিন্তু তারপর মিয়ানমারের অন্তর্ভুক্তির পর ওটা হয়ে গেছে বিমস্টেক। ঠিক আছে। আর দুইটা, নিউ স্টার্ট চুক্তি কবে স্থগিত করা হয়? নিউ স্টার্ট চুক্তিটাও প্রাসঙ্গিক আসতে পারে। আরে বাপরে, এক বাদে সবই আনসার আসতেছে, বি আসতেছে, সি আসতেছে, ডিও আসতেছে। 2023 সাল, এটা এটা হবে 2023 সাল। দেখি আমরা এটা কি আসলে। নিউ স্টার্ট চুক্তিটা হয়েছে আপনাদের আহ, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে, রাশিয়া আর আমেরিকার মধ্যে। তো শর্ত কি ছিল? শর্ত ছিল যে উভয় দেশ 1550টা কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ও সর্বাধিক 700টা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান মোতায়েন করতে পারবে, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। এগুলা মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝেন যে বিষয়টা কি। আর আরেকটা হচ্ছে যে কেউ চুক্তির সীমা লঙ্ঘন করলো কিনা, মানে এই যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তুমি অতটা অস্ত্র রাখতে পারবা, তো ওই সীমাটা লঙ্ঘন করছে কিনা ওইটা দেখার জন্য উভয় পক্ষ প্রত্যেক বছর পারমাণবিক অস্ত্রাগার, যেটা ওইটা 18 বার পরিদর্শন করতে পারবে। এটা হচ্ছে নিউ স্টার্টের চুক্তি। কিন্তু 2020 সালে পরিদর্শনটা কি হয়? স্থগিত হয়ে যায় করোনার কারণে। স্থগিত হওয়ার পর রাশিয়া বলতেছে যে যুক্তরাষ্ট্র নিজেরা বাড়াচ্ছে, আর আমাদেরকে করার জন্য, আমাদেরকে কন্ট্রোল করার এটা একটা প্রচেষ্টা, এই চুক্তিটা। ঠিক আছে। আবার ওইদিকে যুক্তরাষ্ট্র বলতেছে যে রাশিয়া আমাদেরকে
পরিদর্শন করতে দিচ্ছে না, মানে এই বলে পরিদর্শন করতে দিচ্ছে না, এই বলে দুই পক্ষের মধ্যে একটা ফাটল ধরে গেছে, ধরে 2023 সালে এই নিউ স্টার্ট চুক্তিটা স্থগিত হয়ে যায়। এখনো আহ, শুনছি আমেরিকা চেষ্টা করে যাচ্ছে এটা আবার ইয়ে করার জন্য, রিনিউ করার জন্য। রাশিয়া রাজি হচ্ছে না। লাস্ট কোয়েশ্চেন, ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্সটা কি? কেউ বলতেছে গোয়েন্দা সংস্থা, কেউ বলতেছে সংবাদ সংস্থা, কেউ মানবাধিকার সংস্থাও, একটু বলেন। আচ্ছা দেখি তো, গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স নামে আবার অস্ট্রেলিয়ার একটা মিডিয়া সংস্থাও আছে, ওইটা তেমন গুরুত্বপূর্ণ না সেজন্য রাখি নাই। ওইটা আমেরিকার গোয়েন্দা সংস্থা, এইটা জানাটাই গুরুত্বপূর্ণ। তাইলে আমাদের 50টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ঐশী আপু টেক ওভার করেন। আচ্ছা, দিদি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু বলেন। তো প্রথম একটু যাবেন যে শহীদুল্লাহর যে একটা ইয়ে ছিল, আচ্ছা। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম তো আলোচনা করছিল হচ্ছে আপনার বিজয়চন্দ্র মজুমদার, আমার যতটা মনে পড়ে। না না, ভাষা বলি নাই তো আপু, ভাষা বলি নাই, দেখেন ধর্ম বলছি। এই যে চর্যাপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ ঠিক শহীদুল্লাহ। আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, থ্যাংক ইউ। তানিয়া আপু, থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আপনারা সাথে না থাকলে তো ভালো লাগতো না, তাই না? আপনারা এতক্ষণ ছিলেন ধৈর্য ধরে।